বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবার ধরন দ্রুত বদলে যাচ্ছে। উন্নত দেশগুলো এখন শুধু হাসপাতাল ও চিকিৎসা অবকাঠামো বাড়ানোর দিকে নয়, বরং চিকিৎসায় খরচ কমানো, স্বাস্থ্য বীমার আওতা বাড়ানো, রোগ প্রতিরোধ এবং প্রযুক্তি ব্যবহারেও জোর দিচ্ছে। সিঙ্গাপুরের স্বাস্থ্য সঞ্চয় ও বীমা ব্যবস্থা, ইউরোপের সার্বজনীন স্বাস্থ্যসেবা এবং আমেরিকার চিকিৎসা গবেষণা ও প্রযুক্তি ভিন্ন ভিন্ন মডেলে এগিয়ে যাচ্ছে বিশ্ব। এসব অভিজ্ঞতা বাংলাদেশের স্বাস্থ্য খাতের জন্য তৈরি করছে নতুন সম্ভাবনা। শুধু চিকিৎসা নয়, উন্নত বিশ্বের দেশগুলোতে স্বাস্থ্য বীমা, সরকারি ভর্তুকি, ব্যক্তিগত স্বাস্থ্য সঞ্চয়, প্রযুক্তি ও রোগ প্রতিরোধ সক্ষমতা তৈরি সবকিছুর সমন্বয়ে তৈরি হয়েছে শক্তিশালী স্বাস্থ্য ব্যবস্থা। এক্ষেত্রে উপরের সারিতে রয়েছে সিঙ্গাপুর, জাপান ও ইউরোপের বিভিন্ন দেশ। অন্যদিকে গবেষণা ও প্রযুক্তিতে আমেরিকা এগিয়ে থাকলেও সেখানে চিকিৎসা ব্যয় আকাশচুম্বী। সিঙ্গাপুরের স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম শক্তিশালী দিক হল নাগরিকরা চিকিৎসার জন্য সঞ্চয় করেন। বড় চিকিৎসা ব্যয়ের জন্য জাতীয় স্বাস্থ্য বীমা ও ব্যক্তিগত স্বাস্থ্য সঞ্চয়ের পাশাপাশি রয়েছে সরকারি ভর্তুকি। ফলে ব্যক্তিগত অর্থ, বীমা ও সরকারি সহায়তার সমন্বয়ে চিকিৎসার ব্যয় সামলানো অনেকটাই সহজ। ইউরোপের দেশগুলোও স্বাস্থ্য ব্যবস্থাকে আরও সাশ্রয়ী ও কার্যকর করতে কাজ করছে, যেখানে চিকিৎসার সহজলভ্যতা ও ব্যয় কমানো, চিকিৎসক নার্সদের ঘাটতি মোকাবেলা এবং শহর গ্রামের স্বাস্থ্যসেবার বৈষম্য কমানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এবছর 16টি সদস্য দেশকে স্বাস্থ্য খাত নিয়ে নির্দিষ্ট সুপারিশও দেওয়া হয়েছে। এদিকে আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য অর্থনীতিগুলোর একটি। উন্নত প্রযুক্তি, ওষুধ ও চিকিৎসা গবেষণায় দেশটি এগিয়ে থাকলেও বড় সমস্যা চিকিৎসার খরচ। ফ্রান্স ভিত্তিক গবেষণা সংস্থা ওইসিডির হিসাবে 2024 সালে স্বাস্থ্য খাতে জিডিপির 17.2% ব্যয় করেছে আমেরিকা, যা উচ্চ আয়ের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। তবে 2026 সালে দেশটির চিকিৎসা সেবার রোগীদের ওষুধের খরচ কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে। এদিকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় নিজস্ব ব্যয় বড় চ্যালেঞ্জ। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী 2023 সালে বাংলাদেশের মোট স্বাস্থ্য ব্যয়ের প্রায় 79% এসেছে মানুষের পকেট থেকে। 2025 সালে দেশের 41.7% মানুষ চিকিৎসা ব্যয়ের কারণে আর্থিক সংকটের মুখে পড়েছে। এক্ষেত্রে বিশ্বের এসব অভিজ্ঞতা থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া যেতে পারে স্বাস্থ্য বীমা ও সরকারি ভর্তুকি বাড়ানো, প্রতিরোধমূলক চিকিৎসা জোরদার করা এবং মানুষের নিজস্ব পকেটের ব্যয় কমানোর দিকে। উন্নত দেশের এসব নীতি প্রয়োগ করা গেলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাও বড় পরিবর্তন আনা সম্ভব। তনিমা ইসলাম, ওয়ান বিজনেস ডেস্ক। বাণিজ্য সংলাপে পুরোটা সময় জুড়ে আজ আমাদের অতিথি হিসেবে আছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন। লোকমান হোসেন, আবারও স্বাগত জানাচ্ছি। আমরা একটা প্রতিবেদন দেখছিলাম যে বিভিন্ন দেশ স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বিভিন্ন ধরনের মডেল অনুসরণ করে। বাংলাদেশের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কোন মডেলটি আসলে আমরা অনুসরণ করতে পারি? আমি আজ থেকে 26 বছর আগে লন্ডনে গিয়েছিলাম 2001 সালে। তখন দেখেছিলাম যে হেলথ কার্ড ছাড়া চাকরিও হয় না, চিকিৎসাও নিতে পারে না এবং স্টুডেন্টও ভর্তি হতে পারে না। ওইখানে আমি দেখেছিলাম ওই দেশে। তো তখন থেকে ইমপ্রেসড হয়েছিলাম যে ওখানে আমি বিভিন্ন ইয়ের সাথে মেডিকেল সেন্টারে কথা বলেছিলাম যে তোমরা কিভাবে চিকিৎসা দাও। ওই হেলথ কার্ড দেখালে হেলথ কার্ডটা স্ক্রিনিং করে রাখে, আর পাশাপাশি ওনারা একটা ফর্মের সিগনেচার রাখে আর চিকিৎসাটা ফ্রি দিয়ে দেয়। আর যিনি গেলেন ওনার একটা প্রিমিয়াম আছে, মান্থলি একটা প্রিমিয়াম দেয় সরকারকে, সরকার ওটা পেমেন্ট করে। আমি ইমপ্রেসড হয়েছিলাম। আমি মনে করি যে স্বাস্থ্যের কিন্তু বাজেট হওয়া উচিত না। আপনি অসুস্থ হলে কত টাকা লাগবে এটা কিন্তু প্রেডিক্ট করার কারো সুযোগ নাই, কিন্তু আপনি যখন দুপুরে খাবেন কতটুকু খাবেন এটা প্রেডিকশন করতে পারবেন, বা মাসে আপনি কতটুকু খাবেন, কতটুকু প্রসাধনী ব্যবহার করবেন, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে কিন্তু নাই। তো সেই জায়গায় আমি মনে করি স্বাস্থ্য বীমাটা এটা গ্রহণযোগ্য হইতে পারে। আরেকটা কথা আমি দেখলাম স্বাস্থ্য বীমার কথা বলছিলেন, বাংলাদেশের স্বাস্থ্য বীমা খুবই সীমিত। এটা নাই বললেই চলে। সংকটটা কোথায়? সংকটটা এটা ভালো অ্যানালিস্ট লাগবে, কিছু কিছু জিনিস এটা ভালো কাজ, এটা ইমপ্লিমেন্টেশনে যে জিনিসটা ভালো কাজ ওইটা ইমপ্লিমেন্টেশনটা কঠিন, এইটুকু আমি বলতে পারি। তো যেহেতু 18 কোটি মানুষ, আমরা 18 কোটি মানুষের মধ্যে সবাই কিন্তু এই স্বাস্থ্য বীমার আওতায় আসতে পারবে না। তখন যারা নিম্ন আয়ের মানুষ তাদেরকে একটা প্রক্রিয়ার মাধ্যমে তাদের প্রিমিয়ামগুলো সরকারকে দিতে হবে। সরকারকে দিলে তাহলে আবার আমাদের দেশে তো বলা যায় যে এখনও অনেক বেশি সংখ্যক সরকারি সুবিধার মাধ্যমে আমরা চলি। আপনি দেখেন ধনী গরিব সরকারি হাসপাতাল থেকে বড় একটা অংশ
সার্ভিস নিচ্ছে। আর একটা প্রতিবেদনে দেখলাম ৭৯% মানুষের পকেট থেকে খরচ হয়। সরকারের যখন অ্যাভেলেবল থাকে না, মনে করেন একটা রুগী ভর্তি হওয়ার পরে যে টেস্টগুলো থাকা দরকার সেই টেস্টগুলো সরকারের পর্যাপ্ত নাই, তাহলে ওটা বাইরে ডায়াগনস্টিকে বা হসপিটালে করতে হয়, তখন কিন্তু খরচটা পাবলিকের পকেট থেকে যায়, রুগীদের পকেট থেকে কিন্তু যায়। এই মুহূর্তে এই যে পকেটের ব্যয় কমানোর ক্ষেত্রে আসলে সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত? সরকারের পদক্ষেপ নেওয়া উচিত যে সরকারি হাসপাতালগুলোতে সকল টেস্টের ব্যবস্থায় আনতে হবে। পাশাপাশি মেডিসিন 100% সাপ্লাই থাকতে হবে। আমি একটা কথা কিন্তু বলেছি যে কোনো পার্টিকুলার বাজেট করে কিন্তু আওতায় আনলে বাজেটের বাইরেও কিন্তু খরচ হবে। মনে করেন একটা রুগীর একটা ইনজেকশন লাগবে, সেটা সরকারি সাপ্লাই নেই, তখন কি করবে? তখন তো এই রুগীর সরকারের বাজেট তো আর কিনতে পারবে না, কেনার কোনো সুযোগ নাই। তাহলে ওই রুগী কিনে নিয়ে আসবে, ওই ইনজেকশনটার দাম তো অনেক বেশি হইতে পারে, তখন এটা তাহলে কিন্তু তার পকেট থেকে খরচ হয়ে গেল। একটা পরীক্ষা নিরীক্ষায় মনে করেন একটা MRI টেস্ট, সেই টেস্টটা যদি বাইরে করতে যায় তাহলে 5,000 টাকা তার লাগবে। তাহলে কিন্তু সরকারের এটা থাকা উচিত ছিল, কিন্তু সরকারের আছে, সেটা পর্যাপ্ত না। পর্যাপ্ত করতে হলে বাজেট বাড়াতে হবে, মানে এই সমস্ত টেস্টের আওতাটা বাড়াতে হবে। আমরা যদি মনে করেন স্বাভাবিকভাবে কথা বলি যে আমরা ঢাকা মেডিকেল কলেজ নিয়ে কথা বলি, ঢাকা মেডিকেলে যত সংখ্যক রুগী হয় অত সংখ্যক রুগীর টেস্টের ব্যবস্থা নাই। কেন? এটা অপ্রতুল। ধরেন আপনার ওখানে আমার ধারণা 200 MRI যদি লেখা হয়, 200 MRI করার ক্যাপাসিটি সরকারের নাই, বাধ্য হয়ে কিন্তু বেসরকারিতে যাচ্ছে। সেগুলো যদি সরকার ভর্তুকিতে পূরণ করে বা বাজেট দেয় তাহলে কিন্তু মানুষের কোনো সমস্যা নাই, এটা স্বাস্থ্য ব্যবস্থা থাকবে। আর পাশাপাশি বেসরকারিকে আমাদেরকে কিভাবে সম্পৃক্ত করবে সেই জায়গায় সরকার কাজ করছে। আমার মনে হয় যে এই যে নতুন সরকার এসে কিন্তু আগেই পাক ঘোষণা দিয়েছে যে এইটা প্রাইভেটকে কিভাবে সম্পৃক্ত করা যায়। আমরা সকলে মিলে মানুষের চাহিদাটা পূরণ করা উচিত। জি জি, এ পর্যায়ে আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে আমরা যদি রোগ প্রতিরোধ চিকিৎসায় খরচটা বেশি ব্যয় করি, সেক্ষেত্রে আসলে ব্যয় কতটা কমানো সম্ভব? আবার বলেন। জি, আমি বলতে চাচ্ছি যে রোগ প্রতিরোধের ক্ষেত্রে যদি আমরা ব্যয়টা বাড়িয়ে দিই, সেক্ষেত্রে আসলে স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্য ব্যয় কতটা কমানো সম্ভব? আপনার আমি মনে করি যে এটা গ্র্যাজুয়ালি কমবে, এটা কিন্তু রাতারাতি কমবে না। দুইটা জিনিস আছে যে আমাদের দেশে দেখবেন এই যে ডেঙ্গু রোগ হচ্ছে, আপনার ডেঙ্গুকে আগে প্রতিরোধ করতে হবে, প্রতিরোধ করার খরচ আছে না, সেখানে একটা বাজেট লাগবে। আর আলটিমেটলি রোগটা কমে যাবে, যার কারণে তার চিকিৎসা ব্যয়টা কমে গেল। এইভাবে আসতে হবে। আমাদের দেখবেন হেপাটাইটিস রোগী, কিছুদিন আগে আমাদের হেপাটাইটিস দিবস গেল, হেপাটাইটিস রোগী কিন্তু দিন দিন বাড়ছে। আমি 7 দিন আমি বেসরকারি আমার প্রতিষ্ঠান থেকে 7 দিন আমি মানুষের বিনামূল্যে হেপাটাইটিস পরীক্ষা করেছি। দেখি যে 4.4% যাদের পজিটিভ আছে আগের থেকে তাদেরকে করি নাই, যারা নতুন রোগী উপসর্গ আছে তাদেরকে টেস্ট করেছি। আমরা 1,500 টেস্ট করছি, 4.4% আমরা নতুন রোগী পেয়েছি। অর্থাৎ এই যে রোগগুলা, এটা যদি আমরা খাদ্য ব্যবস্থা, বাসস্থান, পরিবেশ ঠিক করি তাহলে কিন্তু হেপাটাইটিস। আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে দেশের চিকিৎসা ব্যবস্থার উপর মানুষের আস্থা ফেরানোর জন্য আসলে এই মুহূর্তে কি করণীয়? খুব ছোট করে। প্রথম আমি বলতে চাই যে প্রথম হলো আমাদের ব্যবহারটা ভালো করতে হবে, পাশাপাশি বিশেষজ্ঞ ডাক্তারদের সংখ্যা বাড়াতে হবে, হাসপাতালের সিট সংখ্যা, ওটির সংখ্যা বাড়াতে হবে এবং মানুষকে মূল্যায়ন করতে হবে মানবিক কায়দায়। যদি এইগুলো আমরা করতে পারি, আমাদের ট্রেনিং সেশনগুলো বাড়ে, আমাদের যে এই $5 বিলিয়ন বিদেশে যাচ্ছে চিকিৎসার জন্য, বলতে গেলে অর্ধেক আমরা আউটসোর্সিং করছি, এটার থেকে আস্তে 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 কমে গিয়ে আমরা হয়তো আর 10% আউটসোর্সিং করব। এখন কিন্তু 50% করছি। সেই জন্য সরকারি বেসরকারি পর্যায়ে একসাথে মিলে আমরা যদি 5 বছর কাজ করি, এইটা 10% নামায় আনা সম্ভব। অনেক তথ্য দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।